ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ১। মেক্সিকোর আকাশে ভোরের আলো যেন ধীরে ধীরে রং তুলির মতো ছড়িয়ে পড়ছিল। আন্দিস পর্বতের আড়াল থেকে লাজুকভাবে উকি দিচ্ছিল লালচে কমলা রঙের এক সূর্য। শহরের উপকণ্ঠে পাথরে মোড়ানো ছোট ছোট রাস্তা তখনও ঘুমিয়ে, কিন্তু আকাশে ভেসে বেড়াচ্ছিল এক ঝাঁক সাদা ফিঙে পাখি। দূরে গির্জায় ঘণ্টা একবার বেজে উঠল, সেই শব্দে কিছু জানালায় ধীরে ধীরে পর্দা সরে গেল। কোনো এক ঘরের বারান্দায় বেরিয়ে এলেন এক বৃদ্ধা। তার হাতে মাটির কাপ, আর কাপে ধোঁয়া উঠছে। কাফে দে ওল্লা, মেক্সিকোর ঐতিহ্যবাহী দারুচিনির কফি। রাস্তার পাশে টাকোসের দোকান এখনও খোলেনি, কিন্তু পেছনে আগুন জ্বলে উঠছে। নীলচে আছে রান্নার প্রস্তুতি নিচ্ছে এক যুবক। তার পরনে সাধারণ সাদা শার্ট, গলার কাছে ঝুলে আছে একটা ছোট্ট ক্রুশ। তার চোখে ঘুমের ছায়া, কিন্তু মুখে একরাশ স্বপ্ন। সেই মুহূর্তে বাতাসে ছড়িয়ে পড়ল তাজা রুটির গন্ধ। শহরের নিচু গলিগুলোতে সূর্যের আলো পড়তে শুরু করেছে। ইটের দেয়ালে আঁকা রঙিন গ্রাফিতিগুলো যেন জীবন্ত হয়ে উঠছে। এমন এক সকালে মেক্সিকোর বুক চিরে শুরু হতে যাচ্ছে এক গল্প, ভালোবাসা, প্রতিশোধ আর রহস্যের। নিশুতি রাতে শেষ প্রহর যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল ভিলা এসপেরেঞ্জার আকাশে। আর সেই সুবিশাল মার্বেল পাথরে তৈরি দোতলা প্রাসাদের মতো বাড়ির এক রাজকীয় ঘরে বিশাল এক বিছানায় আধা গা ঢাকা দিয়ে ঘুমিয়েছিল জাভিয়ান অ্যামিলিও চৌধুরী। এক হাতে চোখ ঢেকে ঘুমোচ্ছে সে। সূর্যের আলো তার চিবুক ছুঁয়ে যাচ্ছে ধীরে ধীরে। হালকা ঢেউ খেলে পড়া কালচে বাদামি চুলগুলো এলোমেলোভাবে মুখের পাশে সরিয়ে পড়েছে। নিঃশ্বাসগুলো গভীর, ভারী। তার ব্যস্ত জীবনের প্রতিটি দায়িত্ব আর মুখোশ যেন এই ঘুমেই একমাত্র স্থগিত। ঘরটা যেন বিলাসিতার সব সংজ্ঞা ছুঁয়ে গেছে। ছাদ থেকে ঝুলে থাকা স্ফটিক ঝাড়বাতি, দেওয়ালে আঁকা রেনেসাঁ যুগের শিল্প, অন্ধকারে হালকা উজ্জ্বল হয়ে থাকা স্বর্ণরঙা ফ্রেমে বন্দি তার পারিবারিক ইতিহাস। বিছানাটি ছিল রাজকীয়, যা কালো সাটিনের চাদরে মোড়ানো। নরম ফেদারযুক্ত বালিশে ঘুমোচ্ছে সে। তার নিঃশ্বাস ভারী, ঘুম গভীর, যেন বাহিরের পৃথিবীর কোনো সারা শব্দই তার কানে পৌঁছায় না। হঠাৎ ট্রিং 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 একটা শীতল আর কর্কশ ফোন রিং কেটে দেয় সেই নিস্তব্ধতা। ঘুম ঘুম চোখে এক হাতে চোখ কসলাতে কসলাতে জাভিয়ান ফোনটা ধরল। হ্যালো, জাভিয়ান স্পিকিং। কণ্ঠটা ভারী কিন্তু বিরক্ত। ফোনের ওপাশ থেকে কিছু একটা শোনার পর হঠাৎ সে চোখ পুরোপুরি খুলে ফেলল। দুটো ভুরু কুঁচকে গেল, ঘুমের আর রেশ রইল না তার বিন্দুমাত্র। সে বিছানা থেকে এক ঝটকায় উঠে দাঁড়ালো। তার চকচকে ফর্সা মুখ, দীর্ঘ নাক আর কাচের মতো স্বচ্ছ ধূসর সোনালি চোখ রাগে লাল হয়ে উঠল। ফোনটা সে এমনভাবে ঘুরিয়ে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল যেন ওটা একটা বিস্ফোরক। থ্যাত থ্যাত করে শব্দ করে ফোনটা গিয়ে দেওয়ালে আছড়ে পড়ে ভেঙে গেল। তার নিঃশ্বাস ছিল ভারী, আর ফুসফুস যেন রাগে ফুলে উঠেছে। তার গাল দুটো লাল, চোখে আগুনের ঝিলিক। এই গেমটা কেউ খেললে তাকে আমি শেষ করে ফেলবো, জাভিয়ান ফিসফিসিয়ে বলল। ভোরের রাগ আর চঞ্চলতাকে গিলে ফেলে জাভিয়ান এবার সোজা গেল তার ব্যক্তিগত বাথরুমে। ভিলা অ্যাসপেরেঞ্জার এই অংশটা যেন বিলাসিতার শেষ সীমানা। মার্বেলের মেঝে, স্বচ্ছ কাচের ঝর্ণা ঘেরা শাওয়ার, দেওয়ালের একপাশে সুবাসিত তোয়ালে ঝুলে আছে, আর অপর পাশে ডিজিটাল তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। জাভিয়ান ধীরে ধীরে তার কালো শার্টিনের নাইট স্যুটটি খুলে ফেলল। গা থেকে ঝরে পড়ল একরাশ রাতের ঘুম আর রাগের উত্তাপ। কাচঘেরা শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়তেই মাথার ওপর থেকে নেমে এলো উষ্ণ জলের ধারা, যেন তার গলার রুদ্ধস্বরে আটকে থাকা রাগ আর শঙ্কা ধুয়ে দিতে চায়। তার ৬ প্যাকের গাঁথা পেশিতে জল পড়ে চকচক করে উঠল। শাওয়ারের মাঝে চোখ বন্ধ করে সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকলো। নিঃশ্বাসগুলো ভারী, কিন্তু মন ঠান্ডা করার চেষ্টা করছে। শাওয়ার শেষ করে দ্রুত তোয়ালে দিয়ে শরীর মুছে বেরিয়ে এলো। এরপর তার ক্লোজেটের দিকে পা বাড়ালো, যেটা দেখতে যেন ছোটোখাটো একটা হাই অ্যান্ড ফ্যাশন হাউস। গুচি, প্রাডা, আরমানির স্যুট সারি সারি ঝুলে আছে, প্রতিটা আলোর নিচে সাজানো। আজকের দিনটা আলাদা। সে সময় নষ্ট না করে বেছে নিল চারকোনা কাটা ধূসর রঙের এক আরমানির স্যুট, সঙ্গে কালো সিল্ক টাই আর হাতে রোলেক্স ঘড়ি। তার পোশাকের সাথে সাথে মুখেও ফিরে এলো সেই ধীর, নিয়ন্ত্রিত রাজকীয় অভিব্যক্তি। যেন কিছুক্ষণ আগের সেই উত্তপ্ত ছেলেটি আর নেই। এখন দাঁড়িয়ে আছে জাভিয়ান অ্যামিলিও চৌধুরী, বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী আর ধনী বাবার একমাত্র পুত্র। ভিলা অ্যাসপেরেঞ্জার বিশাল ডাইনিং রুমের মার্বেল পাথরের টেবিলে আজকের সকালে নাস্তা সাজানো ছিল আভিজাত কাচের প্লেটে। রোদ এসে পড়েছে সোনালি পর্দার ফাঁক দিয়ে।
পুরো ঘর যেন জেগে উঠেছে রাজকীয় আলোয়। সামনে সাজানো অ্যাভোকাডো সালাদ, কুইনোয়া ব্রেড আর অরেঞ্জ জুস। ডাইনিং টেবিলের এক প্রান্তে বসে আছেন জাভিহানের বাবা সায়েম চৌধুরী, এক বাংলাদেশি ব্যবসায়িক আইকন, যিনি গত 30 বছরে বাংলাদেশের সাথে সাথে মেক্সিকোতেও সাম্রাজ্য গড়েছেন। গলার গাম্ভীর্য আর চোখের রেশমি তীক্ষ্ণতা বোঝায় তিনি এই চৌধুরী সাম্রাজ্যের আসল চালক। সায়েম চৌধুরীর পাশে বসা আছেন তার স্ত্রী কার্লা এসপেরান্তা চৌধুরী, এক সময়ের মেক্সিকোর বিখ্যাত সমাজসেবিকা। তার পরিপাটি হেয়ার বানে ধরা কোকো বাদামি চুল আর শান্ত চোখে এক অপূর্ব দৃষ্টি। মায়ের মতো কোমল কিন্তু মেক্সিকান অভিজাত অমনির মতো ধীরতাও আছে। ডান পাশে বসেছেন জাভিহানের চাচা সাইফ চৌধুরী, যিনি পারিবারিক ব্যবসায় ইউরোপিয়ান শাখা সামলান। গায়ে নীল লিলেন শার্ট, চোখে বুদ্ধিদীপ্ত চাহনি। তার পাশে বসে আছে চাচাতো বোন লুসিয়া চৌধুরী। সে আজ হলুদ টপ আর ব্লু ডেমিনে এসেছে, ছোট ছোট ঝুলন্ত কানে দুল, হাতে ফোন নিয়ে ব্যস্ত টিকটকে। লুসিয়া মেক্সিকান দিকটায় বড় হয়েছে, কিন্তু চৌধুরী রক্তে তার আত্মবিশ্বাস টকবক করে। সবচেয়ে শেষে চাচাতো ভাই মার্কোরিয়েস চৌধুরী, যে সদ্যই লন্ডন থেকে ফিরেছে। তার চোখে গাঢ় রিমের চশমা, হাতে বই আর গলায় হালকা সিল্কের স্কার্ফ। পড়াশোনায় তুখর হলেও আজকের সকালের উত্তেজনা তার চোখেও ধরা পড়েছে। সাইফ চৌধুরী কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু সাইম চৌধুরী প্রথম বলে উঠলেন, যাবি এখনও উঠল না? মিসেস কার্লা একটু বিরক্ত মুখে বললেন, তুমি জানো না ওর ঘুমের টাইম একেবারে বন্য জানোয়ারদের মতো, কখন ঘুমোয় কখন ওঠে কোনো নিয়ম নেই। সাইম চৌধুরী কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামতে দেখা গেল জাভিয়ানকে। চুল আধা ভেজা, সুটবুটে একেবারে রাজপুত্রের মতো সাজানো, এক হাতে হালকা দুলতে থাকা ওয়াইনের বোতল আর অন্য হাতে কাচের গ্লাস, যেটাতে ধীরে ধীরে ও নিজেই ওয়াইন ঢালছে আর ঠোঁট ছুঁয়ে দিচ্ছে গ্লাসে, ছোট ছোট চুমুক দিচ্ছে ওয়াইনের গ্লাসে। ঘরের সবাই তাকিয়ে আছে তার দিকে, তবে কেউ অবাক হয়নি, কারণ এটা নতুন কিছু না। চাচাতো বোন লুসিয়া চৌধুরী নিচু স্বরে ফিসফিস করল, মর্নিং শো আপ অ্যাজ অলওয়েজ। চাচাতো ভাই মার্কোরেস চৌধুরীর ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, ব্রাঞ্চ উইথ ড্রামা। জাভিয়ান সবাইকে এক নজর দেখে আবার হালকা ঘাড় ঘুরিয়ে ওয়াইনের গ্লাসে আরেক চুমুক দিল। ডাইনিং টেবিলের মাঝখানে এসে বসলো জাভিয়ান। স্যুটের ভেতরে শার্টিং শার্টে দুটো বোতাম খোলা, গলায় সোনার চিকন চেইনটা আলতো ঝুলছে, হাতে ডায়মন্ডের ব্রেসলেট। পায়ের উপর পা তুলে বসে পড়ল। জাভিয়ান চোখ মুখে একরকম তাচ্ছিল্যের ছাপ নিয়ে একটা সিগারেট ধরালো। সবাই নীরব। সেই মুহূর্তেই তার বাবা সায়েম চৌধুরী গর্জে উঠলেন, আর কতদিন এভাবে চলবে যাবি? বেপরোয়া বেয়াদবের মতো আচরণ, এবার তো একটু ডিসেন্ট হও। তোমার জন্য আজকাল কারো কাছে মুখ দেখাতে পারছি না। সবার এক কথা, আপনার ছেলে আপনার বিজনেস কেন সামলাচ্ছে না? জাভিয়ান সিগারেটের ধোঁয়া বাতাসে ছেড়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, তাহলে মুখ ঢেকে রাখুন মিস্টার চৌধুরী। কে বলেছে এই মুখ আপনাকে দেখাতে? আপনার মুখে এমন স্পেশাল কিছুই নেই যে কাউকে দেখাতেই হবে। তার ঠান্ডা জবাবে টেবিলের চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। মা মাথা নিচু করে রইলে বোন কাঁটা চামচ নাড়তে লাগলো অস্থির হাতে, কিন্তু জাভিয়ান সে যেন কিছুই হয়নি এমনভাবে ওয়াইনের গ্লাসটা হাতে তুলে নিয়ে এক চুমুক খেলো, ঠোঁটের কোণে একরকম বিদ্রুপের হাসি। রূপালি ট্রেটা এবার সার্ভেন্টের হাতে। সে এসে নিখুঁতভাবে টেবিলে প্লেট নামিয়ে দিল, যার ভেতরে ছিল মেক্সিকান বিফ এনচিলাডা, ঝাল ঝাল টাকো, একপাশে লেবু দেওয়া সালসা আর ধোয়া ওঠা স্প্যানিশ রাইস। কিন্তু জাভিয়ান চোখ রেখেছিল শুধু এক জায়গায়, যেখানে তার প্রিয় ম্যাঙ্গো লাইম জুসটা নেই। জাভিয়ানের মা স্রেফ একবার চোখ তুলে বললেন, জুসটা আজ দেয়নি, তোমার শরীর ভালো যাচ্ছে না। জাভিয়ান কিছু না বলে মাংস আর একটু ভাত তুলে মুখে দিল, তারপর আর না খেয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়াতে গেল। বসো 5 মিনিট দয়া করে। বাবা সাইম চৌধুরীর গলা কঠিন হয়ে উঠল, কিছু জরুরি কথা আছে। জাভিয়ান বসে পড়ল, তবে চেহারায় বিরক্তির রেখা স্পষ্ট। আঙুলে ধীরে ধীরে ঘুরছে সিগারেটের শেষ টুকরোটা, যেন সেই ঘূর্ণনের মধ্যে আটকে আছে শত ঝড়ো ভাবনা। সাইম চৌধুরী গলা খাকারি দিয়ে গম্ভীর স্বরে বললেন, আমার এক পুরনো বন্ধু, পুরো বিশ্বের অন্যতম পাওয়ারফুল বিজনেস টাইকুন। তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ চুক্তির শেষ ধাপে পৌঁছেছি, কিন্তু একটাই শর্ত, তার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে হবে। এক মুহূর্তে নীরবতা নেমে এলো টেবিল জুড়ে। তারপর জাভিয়ানের ঠোঁট থেকে বেরিয়ে এলো ধীর কাটা স্বর, সরি মিস্টার চৌধুরী, আমি বিয়ে করতে পারবো না। আমি আমি একজনকে ভালোবাসি। কথাটা যেন ঘরের ঠান্ডা বাতাসে ধাক্কা খেয়ে গিয়ে থেমে যায়। সাইম চৌধুরী ধীরে ধীরে তার সামনে ঝুঁকে এলেন, তার চোখে অভিজ্ঞতা আর অবিশ্বাসের ভার। ভালোবাসো?
তিনি তাচ্ছিল্য ভরা স্বরে হেসে বললেন, তুমি জাভিয়ান ভালোবাসতে জানো? এই শব্দগুলো শুধু ঠোঁটের খেলা তোমার কাছে। মন বলতে কিছু আছে তোমার মধ্যে? আমি তো এখনো দেখিনি কখনোই। কিন্তু এবার আমি দেখতে চাই, যেহেতু মুখে বললে একজনকে ভালোবাসো, তাহলে 7 দিনের মধ্যে, হ্যাঁ ঠিক 7 দিন, যাকে ভালোবাসো তাকে আমার সামনে হাজির করো। তখন বুঝবো তুমি কল্পনার মানুষ না বাস্তবের। ঘরের বাতাস ভারী হয়ে উঠল, জাভিয়ানের চোখে জ্বলে উঠল এক অভিমানী আগুন। ধোঁয়ার কুয়াশার ভিতর থেকে উঠে দাঁড়ালো সে, সিগারেটটা ছুঁড়ে ফেললো অ্যাস্ট্রেতে, চোয়াল শক্ত করে ঠান্ডা গলায় বলল, ঠিক আছে বাবা, তাহলে চলুক গেম। তোমার শর্তে, তোমার নিয়মে, কিন্তু খেলাটাকে শেষ করে তা দেখার সময় এসেছে। জাভিয়ান ধীরে ধীরে উঠে দাঁড়ালো, নিঃশব্দে চেয়ারটা সরিয়ে দিল বাবার চোখের সামনে। আর এক মুহূর্ত থাকতে চাইছে না। বুকের ভেতরটা গর্জে উঠলেও ঠোঁটের কোণে ঠান্ডা তাচ্ছিল্য লেগে রইল। পেছন ফিরে বলল, আপনার খেলা যদি খেলতেই হয়, তাহলে আমি আমার নিয়মে খেলবো মিস্টার চৌধুরী। তারপর কোনো উত্তরের অপেক্ষা না করে ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। চলনের ভঙ্গিতে ছিল এক ধরনের বিদ্রোহ, আর পেছনে রেখে গেল এক ঘন নীরবতা। সায়েম চৌধুরী দীর্ঘশ্বাস ছাড়লেন, কপালের ভাঁজ আরও স্পষ্ট হলো। নিজের চেয়ারে ধসে পড়ে ফিসফিস করে বললেন, এই ছেলেটাকে নিয়েই কত স্বপ্ন ছিল আমার। একমাত্র ছেলে, ভাবতাম ব্যবসার হাল ধরবে, একদিন ঘরে একটুখানি হাসি নিয়ে আসবে, একটা পরিবার, একটা নাতি নাতনি। আমি চোখ বুজে যাওয়ার আগে ওদের মুখটা দেখব। তার গলার স্বর কেঁপে উঠল। ঘরের বাতাসে তখন কেবলই সিগারেটের ছায়া, অতৃপ্ত আশা আর এক বাবার চেপে রাখা অভিমানের ভার। জাভিয়ান সারাদিন পর রাতে বাড়িতে ফিরেছে কোথাও থেকে। নিজের ঘরে পা ফেলতেই হাতঘড়ির দিকে একবার তাকালো, 11টা 45 বাজে। নিজের ড্রেসিং রুমে ঢুকে চোখ ধাঁধানো কালো শার্টিং শার্ট আর সিল্কের স্যুট জ্যাকেট তুলে নিল। নিখুঁতভাবে চুলে জেল ছড়িয়ে আয়নার সামনে একবার দাঁড়ালো, ঠোঁটে তীব্র এক উপহাসের রেখা। হাতের ফোনটা তুলে ডায়াল করলো, রায়হান শুনছো? কালো ভিআইপি টেবিলটা, টুনাইট এক্স্যাক্টলি 12 AM শার্প, আমার ইউজুয়াল সিট। কেউ যেন সেটা না নেয়, এবং ইয়েস, ব্রিং দ্য ব্লু ক্রিপ কার্ডস, হাই স্ট্যাক্স টুনাইট। অন্য প্রান্তে দ্রুত সম্মতিসূচক আওয়াজ, জি স্যার, অলরেডি ইনফর্মড দেম। আপনার রুলস অনুযায়ী রেড ওয়াইন রেডি থাকবে, আর সিকিউরিটি ডাবল। ক্লাব স্ক্ল্যাপসেপ আপনাকে ওয়েলকাম করবে। ফোনটা কেটে দিয়ে জাভিয়ান ধীর পায়ে নিচে নামলো। গ্যারেজে দাঁড়িয়ে থাকা পৃথিবীর অন্যতম দামি গাড়ি, বুগাটি লা ভাইচোর নয়রি, কালো গাড়ির বডিতে যেন জ্যোৎস্নার আলো পড়ে চকচক করছে। ড্রাইভারের দরকার হলো না, নিজেই দরজা খুলে বসে পড়লো। স্টার্ট দেওয়ার ঠিক আগ মুহূর্তে বুক পকেট থেকে ধীরে ধীরে বের করলো একটি ম্যাচ লাইট। ধাতব কভার ঘষে আগুন ধরিয়ে ঠোঁটে চেপে থাকা সিগারেটটা জ্বালালো। আগুনের ছোট্ট ঝলক গাঢ় রাতকে যেন আরো গাঢ় করলো। গাড়ির ভেতরে জাজ সঙ্গীত বাজছে হালকা ভলিউমে। হেডলাইট জ্বালিয়ে সে নিঃশব্দে বেরিয়ে গেল, চোখে মুখে অভিজাত বর্ণতা আর ঠোঁটে দুঃসাহসিক এক চিরন্তন প্রশ্ন, এই শহর আমাকে থামাতে পারবে? সেই রাতে বৃষ্টি হচ্ছিল মেক্সিকো সিটির এক নির্জন গলিতে। ঘন কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিল এক কালো রঙের বুলেট প্রুফ এসইউভি। গাড়ির জানালায় টকটকে লাল একটি রোশনি পড়ছিল, যেন ভিতরে আগুন জ্বলছে। গাড়ি থামতেই দরজা খুলে নামলো একজন পুরুষ, লম্বা কোট, মাথায় হুড, এক হাতে মোটা চামড়ার গ্লাভস, আর এক হাতে ইলেকট্রনিক স্মোকিং ডিভাইস। চারপাশের গার্ডরা সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়ালো, যেন তার চোখে চোখ পড়লে প্রাণ যাবে। এই যে মেইলস্টাম, যার নাম শুনলে প্রতিপক্ষ শহর ছেড়ে পালায়। মেক্সিকো সিটির এক গোপন আন্ডারওয়ার্ল্ড ক্লাব, ইনফার্নো রুম। সময় রাত 1টা, অন্ধকারে আলোকিত কাচের ফ্লোর, বেসবলে বাজছে গা গরম করা বিট, লাল নীল আলোয় দুলছে পুরো ক্লাব। আর তার মধ্যখানে বসে আছে মেইলস্টাম, সেই রহস্যময় মাফিয়ার ডন। সে হাফ হাতা কালো শার্টিং শার্ট পরে আছে, খুলে রাখা 2-3টা বোতাম, চোখে কালো সানগ্লাস, মুখে হালকা স্টাবল, এক হাতে হুইস্কির গ্লাস, আর এক হাতে ছোট্ট সোনালি লাইটার দিয়ে সিগারেট ধরালো। সেক্রেটারি কানে মুখ এনে ধীরে ধীরে বলল, বস, কাল রাতের অ্যাকশনটা একটু বেশি হয়ে গিয়েছিল, ছেলেটার খোঁজ নিচ্ছে ওরা। মেইলস্ট্রম ঠান্ডা গলায় বলল, খোঁজ তো নেবেই, খোঁজটা যেন আর না নিতে পারে সেই বন্দোবস্ত করো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আশেপাশের মানুষ এক মুহূর্তে থমকে গেল, এ যেন নিজের রাজ্যে রাজা উঠে দাঁড়িয়েছে। সে হেঁটে গেল ক্লাবের গোপন লাল দরজার দিকে, যেটা সবার জন্য নয়। একজন ক্লাব ওয়েটার ফিসফিস করে আরেকজনকে বলল, এই লোকটা কে জানিস? কেউ জানে না আসলে, শুধু নামটা শুনেছি, মেইলস্ট্রম।
আরেকজন বলল, বলে রাখা ভালো, এই নাম মুখে আনার আগে দুবার ভাবিস, এখান থেকে বেরিয়ে যাওয়া সবাই পারে না। দরজার ওপাশে ছিল প্রাইভেট গেম রুম, এক টেবিলে চলছে ব্ল্যাক জ্যাক, আরেকটাই রুলেট। মেইলস্টাম হালকা হাসলো। মেইলস্টাম নিজের মনে মনে বলল, সবাই ভাবে খেলার নিয়ম ঠিক আছে, কিন্তু খেলার আসল নিয়ম তো আমি লিখি। সে নিজের আসন গ্রহণ করলো। পিছনে দাঁড়ানো দুজন সশস্ত্র বডিগার্ড, তার সামনে হুইস্কির গ্লাস, আঙুলে ঘুরছে রিং। একজন ধীর পায়ে কাছে এসে বলল, স্যার আজকে লর্ড রিকো ক্লাবে এসেছে, জানতে চেয়েছিল আপনি থাকবেন কি না। মেইলস্টাম ঠোঁটে সিগার লাগিয়ে হালকা হেসে বলল, ওর সাহস আছে এখন আমার ক্লাবে ঢোকে। দেহে পুরনো গুলির দাগ থাকলেও মস্তিষ্কে মনে রাখার ক্ষমতা নেই। হঠাৎ একজন সুন্দরী নারী এসে পাশে বসলো আর বলল, আপনি কি সত্যিই মেইলস্টাম? শুনেছি আপনি মানুষের মুখে আগুন ঢেলে দিতে পারেন। সে ধীরে ঘুরে তাকালো মেয়েটার দিকে আর সিগারেটের ধোঁয়া ছুঁয়ে দিয়ে বলল, তুমি যা শুনেছ তার চেয়েও খারাপ আমি, কিন্তু মুখে আগুন নয়, আমি আগে হৃদয় পোড়াই। ক্লাবের ভেতর তার আন্ডারবসরা জড়ো হতে শুরু করলো। একজন বলল, স্যার কাল রাতে লার্চি বন্দরের মাল আমাদের হাতে এসেছে, কিন্তু মাফিয়া কোড ভেঙে এক লোক কথা ফাঁস করেছে। মেইলস্টাম চোখ না তুলেই বলল, তাকে নদীতে ফেলে দাও। কথা বলা শিখলে জলে শ্বাস নেওয়া ভুলে যাবে। একটা বিশাল স্ক্রিনে ম্যাপ খুলে রাখা হলো, গোপন অস্ত্র চোরাচালান, ব্ল্যাক ফান্ড আর রাজনৈতিক সংযোগে চিত্র। মেইলস্টাম বলল, মেক্সিকো আজ আমার, কাল ল্যাটিন আমেরিকা, আর তারপর গোটা পৃথিবী, কিন্তু আমি ছায়ায় থাকবো, আলোর মধ্যে নয়। অন্যদিকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর মাহবুবের কক্ষ, সকাল 11টা। তান্নি চুপচাপ দাঁড়িয়ে আছে প্রফেসর মাহবুবের টেবিলের সামনে। তার মুখে কোনো অনুশোচনা নেই, বরং একরকম অভিমানী স্পর্ধা ছড়িয়ে আছে চোখ মুখে। সে মেয়েটি যেন ঠিক গল্পের পাতা ছিঁড়ে বেরিয়ে আসা কোন এক ভুবন মোহিনী। তীক্ষ্ণ আঁকা ভ্রু, মেঘডুবো চোখে একরকম রহস্য, আর সেই চোখ জুড়ে যেন এক জন্মের বিদ্রোহ লুকিয়ে আছে। কোমর ছাড়িয়ে যাওয়া খোলা চুলগুলো একটু এলোমেলো, যেন হাওয়া ছুঁয়ে গেছে সদ্য। পরনে ঢিলেঢালা কুর্তি, কিন্তু তার চলাফেরার যে কোনো কাঠামোর মধ্যে আগুন ছড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে। প্রফেসর মাহবুব চশমা ঠিক করতে করতে বললেন, তামি, তুমি বুঝতে পারছো তো তোমার বিরুদ্ধে অভিযোগ কতটা গুরুতর? 5 দিন আগে তুমি বিশ্ববিদ্যালয়ের সামনে একজন লোকের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছো। তানভি ঠোঁট চেপে রাগ চাপিয়ে বলল, কারণ ছিল স্যার, ওই লোক আমার ফ্রেন্ডের উপর গাড়ি চালিয়ে দিচ্ছিল ইচ্ছে করে। আমি থামাতে চেয়েছিলাম, কিন্তু সে থামেনি। প্রফেসর মাহবুব কঠিন গলায় বললেন, তাই বলে তুমি আইন হাতে তুলে নিবে? তুমি জানো সে কে ছিল? তানবি চোখ সরিয়ে বলল, না জানি না স্যার, তবু মানুষ আগে পরিচয় পড়ে। প্রফেসর ভ্রুকুচকে তাকিয়ে আছেন। তানবি, এটা কি তোমার কোনো অভ্যাস হয়ে দাঁড়িয়েছে? যার গাড়ির কাঁচ ভেঙে দিলে সেটা ছিল একজন কুখ্যাত মাফিয়ার গাড়ি। তানবি ঠোঁট চেপে এক মুহূর্ত চুপ থাকে, তারপর বলে, স্যার সেদিন আমার ফ্রেন্ড মরে যেত আমার চোখের সামনে, আমি কি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম? প্রফেসরের চোখে বিরক্তির ছায়া। এর আগেও এমন ঘটেছে, তুমি তো কলেজে থাকাকালীন একটা মেয়ের চুল কেটে দিয়েছিলে। তানভি হালকা গলায় উত্তর দেয়, কারণ স্যার সে আমার বেস্ট ফ্রেন্ডের চুল টেনে ধরেছিল, আমি সহ্য করতে পারিনি। প্রফেসর এবার চেয়ার ঠেলে উঠে দাঁড়ান। তোমার আচরণ খুব দুঃখজনক। কাল তোমার ভাইয়াকে পাঠাবে আমার অফিসে, আমি আর সহ্য করব না, তোমার ব্যবস্থা করতেই হবে। তানভীর মুখ ফ্যাকাশে হয়ে আছে। সে বুঝতে পারে ভাইয়াকে জানানো মানেই ঘরে এক যুদ্ধ বয়ে আনা, আর তার ভাই তো রাগে অগ্নি হয়ে যাবে, আবার হাতও তুলে বসতে পারে। কিন্তু তখনই সে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, এলিনা আপাকে নিয়ে আসবে। বড় আপা বোঝাতে পারবে সিচুয়েশনটা, অন্তত ভাইয়ের রাগটা সামলাতে পারবে। তানভি রুম থেকে বেরিয়ে যায়, হোস্টেলের করিডোর দিয়ে হেঁটে চলেছে ধীর পায়ে। হঠাৎ সে মনে করতে থাকে সেই ঘটনার দিনটি। ঢাকা শহরের গলিতে দাঁড়িয়ে ছিল ও আর ওর বান্ধবী স্নেহা। আচমকা সেই কালো এসইউভি গাড়িটা স্নেহার দিকে ধেয়ে এসেছিল। এক মুহূর্ত চিন্তা না করে তানভি পাশের ইট তুলে গাড়ির কাছে সজোরে আঘাত করেছিল। বিকট শব্দে কাঁচ ভেঙে পড়ে গিয়েছিল। গাড়ি থেমে যায়। একজন রাগী ড্রাইভার নেমে এসে ঝগড়া শুরু করে তানভীর সাথে, এই মেয়ে কার গাড়িতে ইট মেরেছো বুঝতে পারছো? তানভী ঠোঁট ফুলিয়ে বলে, আপনার মালিককে গিয়ে বলুন, আরেকবার যদি এভাবে গাড়ি চলে রাস্তাঘাটে, তাহলে গাড়িটা পুড়িয়ে দেবো একেবারে। ড্রাইভার তখন চিৎকার করে তেড়ে আসে। ঠিক তখনই গাড়ির ভিতর থেকে কেউ জানালা খুলে হালকা হাতের ইশারায় থামতে বলল। ইশারাটি মাত্র 1 সেকেন্ডের, কিন্তু ড্রাইভার থেমে যায়। মুখ বন্ধ করে গাড়ির দরজা খুলে আবার ভেতরে ঢুকে পড়ে। তানভি স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন। কে ছিল সে ড্রাইভারের ওপর এমন প্রভাব যার?
তার চোখে তখন এক ঝলক ভয়, এক ঝলক কৌতূহল, আর আজ সেই ঘটনার রেশ ধরেই তার বিচার চলছে। রাতের আকাশে তারাভরা নীরবতা, মেক্সিকো সিটির ঝলমলে আলো যেন নিচে বইছে নদীর স্রোতের মতো। উঁচু ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাভিয়ান, ঠোঁটে ধরা সিগারেট নিঃশব্দে পুড়ে যাচ্ছে বাতাসে। তার ঠোঁটে অদ্ভুত এক শূন্যতা, যেন আকাশের মধ্যেই হারিয়ে আছে কিছু হিসেবের খাতা। এই সময় পেছন থেকে নীরবে এসে দাঁড়ায় সেক্রেটারি রায়হান, তার কণ্ঠে জিজ্ঞাসার চেয়েও বেশি চিন্তা। রায়হান ধীরে ধীরে বলল, স্যার বাড়ি যাবেন না? জাভিয়ান চোখ না সরিয়েই ধোয়ার ওপর চোখ রেখে নিষ্প্রিয় গলায় বলে, একটা মেয়ে খুঁজে বের করো 7 দিনের মধ্যে। রায়হান ভ্রু কুঁচকে তাকায়, ভেতরে অজস্র প্রশ্ন। হঠাৎ মেয়ে, স্যার? জাভিয়ান ঠোঁট টেনে নেয় এক ধরনের বিদ্রুপ মাখা হাসি। মিস্টার চৌধুরী আবারও সেই পুরনো খেলা শুরু করেছে। প্রতি বছরই কেউ না কেউ তার বিজনেস পার্টনারের মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে চায়। এইবার আমি তাকে বলেছি আমি একজনকে ভালোবাসি। রায়হান থমকে যায়, হঠাৎই কাশতে শুরু করে। কি? আপনি? আপনি ভালোবাসেন? একটু থেমে আবার বলল, মানে রিয়েলি? জাভিয়ানের চোখে কোনো ভাঁজ নেই, শুধু ধোঁয়ার গন্ধ আছে। মিথ্যে বলেছি রায়হান, আমি কাউকে ভালোবাসি না। কিন্তু এখন 7 দিনের মধ্যে একটা মেয়েকে নিয়ে হাজির হতে হবে মিস্টার চৌধুরীর সামনে। রায়হান ফিসফিস করে বলল, কিন্তু স্যার আপনার তো মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই। জাভিয়ান সানগ্লাস নামিয়ে কড়া চোখে তাকালো। যেভাবে বলছো মনে হচ্ছে আমি ছেলেদের প্রতি ইন্টারেস্টেড। গে নাকি আমি? রায়হান চমকে উঠল। আরে না না না, আমি ওটা মিন করিনি। আমি বলতে চাচ্ছি আপনি তো মেয়েদের ঘৃণা করেন। জাভিয়ান মাথা নাড়ল, এবার গলাটা তিক্ত হলো। হ্যাঁ করি, কারণ ওরা সবাই গোল্ড ডিগার হয়। টাকা, স্ট্যাটাস, মিডিয়া ফোকাস, এই জিনিসগুলোই ওদের প্রেম। ওরা ভালোবাসে না, ওরা ডিল করে। আর আমি হিসেব নিয়ে কাউকে পাশে রাখি না। রায়হান হালকা হেসে জবাব দিল, তাহলে স্যার 7 দিনের মিশন তো সোজা। ক্লাবে তো লাইন ধরে আছে মেয়ে, ডান থেকে বাম, চায়না থেকে স্পেন, আপনাকে দেখেই পাগল হয়ে যায়। জাভিয়ান মাথা নাড়ে, এবার গলা নিচু, কঠিন হয়ে উঠল। এসব চতুর মেয়ে না, এমন একটা মেয়ে চাই যে হবে সরল, একদম ইনোসেন্ট, যে আমার কথায় উঠবে আর বসবে, আমার জগতে ঢুকে পড়লেও প্রশ্ন করবে না, যে মিথ্যা বুঝবে না আর সত্য বললেও ভয় পাবে। রায়হান ঠোঁটে চাপা হাসি চেপে বলে, এমন মেয়ে তো স্যার শুধু বাংলাদেশের মধ্যেই পাওয়া যায়। চোখ ছোট করে কটাক্ষ করে বলল রায়হান, সোজা বাংলায় মিস্টার অন্ধকারের জন্য একটা মিস্টার ইনোসেন্স দরকার, তাই তো? জাভিয়ান হালকা বাঁকা হেসে বলল, হ্যাঁ। তাহলে বাংলাদেশি খুঁজে দেখো রায়হান। একটু থেমে আবার বলল, আজ থেকে 7 দিন সময়, আমি হাঁটতে চাই না, বাবার শর্ত, আমার নিয়মে। রায়হান মনে মনে বলে উঠল, মাথা চুলকে, আহারে কোন হতভাগা মেয়ের কপালটা পুড়বে এবার। রাত 12টা, ধানমন্ডির একটি পুরনো পোড়াবাড়িতে গোপনে মাফিয়া বৈঠক বসেছে। মেঘলা রাত, বিদ্যুৎ নেই আশেপাশে। ছাদের চূড়োয় একটি ছোট পাখি ডেকে উঠল, যেন অন্ধকারে কোনো আশঙ্কার সংকেত দিচ্ছে। পুরনো পোড়াবাড়ির নিচতলায় একটি ঘরে বসে আছে ফারহান রহমান, বয়স 26, মাথার চুল ব্রাকবাস করে বাঁধা, পরনে কালো শার্ট আর সিগারেটের ধোঁয়া ফুস করে ছাড়ছে সে। সামনে বসে আছে 4 জন, তাদের মধ্যে একজন চরম গুরুত্বপূর্ণ, মেক্সিকোর সান্তানো কার্টেল এর দক্ষিণ এশিয়া শাখার প্রধান, নাম রিকার্দো সান্টো। রিকার্দো ঠান্ডা গলায় বলল, তুমি অনেকদিন ধরেই আমাদের হয়ে কাজ করছো ফারহান, আমি সন্তুষ্ট, কিন্তু এবার তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ফারহান চুপচাপ তাকিয়ে আছে গম্ভীর হয়ে। রিকার্দোর চোখ টিপে বলল, তোমার বন্ধুর নাম হোসাইন, তাই না? সে এখন আমাদের পথে বাধা, ও পুলিশকে তথ্য দিয়েছে। তোমার কাজ তাকে চুপ করানো। ফারহানের মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। ফারহানের চোখ টলমল করলো। আমি হোসাইনকে ছোটবেলা থেকে চিনি, সে আমার রক্তের ভাইয়ের মতো, আমি কিছুতেই। রিকার্দো হঠাৎ দাঁড়িয়ে পড়ে ঠান্ডা হাসি মুখে। রিকার্দো বলল, এটাই তো মাফিয়ার নিয়ম ফারহান, ফিলিংস মেক্স ইউ উইক, এইডার ইউ শুট হিম আপ অর উই শুট ইউ ডাউন। এবং শুধু তুমি না, তোমার ছোট 2 বোন এলিনা আর তানভি, তাকেও। এই নাম শোনা মাত্রই ফারহানের চোখ জ্বলে ওঠে। সে উঠে দাঁড়ায়, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করে। ফারহান তখন বলল, তানভি আর এলিনার দিকে তাকালে আমি তোমাদের কাউকে ছাড়বো না। রিকার্ডো হেসে ওঠে, তুমি আমাদের হুঁশিয়ারি দিচ্ছ ফারহান? ডোন্ট ফরগেট হু গেভ ইউ দ্য সিট।
ফারহান থমকে যায়, বুঝে যায় সে নিজে একটি জাল বিস্তার করেছে, যার ফাঁদে সে নিজেই জড়িয়ে গেছে। বন্ধুত্ব, বোন, পরিবার সব একপাশে, আর অন্যদিকে জীবন রক্ষার শক্তি। ঘরটিতে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। অন্যদিকে তানবী তখন নিজের ঘরে বসে জানালার দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ছে ফারহান কত কিছুর মধ্যেও তার জন্য সময় বের করে আর তাকে আদরে রাখে। আর এখন সে জানেই না যে তার ভাই কি দুঃসহ সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে। বৃষ্টি পড়ছিল একটানা। ধানমন্ডির এক নির্জন রাস্তায় দাঁড়িয়েছিল ফারহান রেহমান। তার মোবাইলের স্ক্রিনে বারবার ভেসে উঠছিল সেই মেসেজ, টু নাইট নো মার্সি। আর রিকার্ডোর আদেশ স্পষ্ট ছিল, হোসাইনকে আজ রাতে শেষ করতে হবে। হোসাইন যে এক সময় তার স্কুলের বন্ধু ছিল, ভাইয়ের মতো। কিন্তু রিকার্ডো জানতে পেরেছে হোসাইন গোপনে পুলিশের কাছে তথ্য পাচার করেছে। আর রিকার্ডো বিশ্বাসঘাতকদের বাস্তা দেয় না। ফারহান জানে না মানলে তার নিজের জীবনের সাথে সাথে পরিবারের জীবনও শেষ। তবু তার ভেতরে যুদ্ধ চলছে। সিগারেটটা শেষ করে সে ধীরে ধীরে এগিয়ে যায় একটি পরিত্যক্ত গুদামঘর। ঢাকার উপকণ্ঠে জোরে বৃষ্টি পড়ছে, বাইরে বাতাসে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ। গুদামঘরে ঝাপসা আলোতে ফারহানের ছায়া দীর্ঘ হয়ে পড়েছে মেঝেতে। তার হাতে একটি সাইলেন্সার লাগানো পিস্তল, চোখে মুখে অস্থিরতা। সে বারবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে। রিকার্ডোর মেসেজ এখনও জলজল করছে, মেক ইট লুক লাইক এ রবারি, আই ওয়ান্ট হিম গন বিফোর সানরাইজ। একটা পেছনের দরজা দিয়ে হোসাইন ঢুকলো, ছাতা ঝাঁকিয়ে রাখলো একপাশে। ফারহান, এত রাতে ডাকলি, কি হয়েছে? ফারহান কথা বলছে না, মাথা নিচু করে পেছনে ঘোরে। হুসাইন এগিয়ে আসে। সব ঠিক আছে তো ভাই? মুখটা এত থমথমে কেন? ফারহান পেছনে ঘুরে তাকায়, চোখে জল চিকচিক করে। তুই, তোকে পুলিশে তথ্য দেওয়ার কি দরকার ছিল হোসাইন? তার গলাটা কাঁপছে। হোসাইন থমকে যায়। তুই জানলি কিভাবে? তুই যা করেছিস তার শাস্তি তোকে দিতে বলেছে রিকার্ডো। হোসাইনের মুখের রং উবে যায়। মানে, তুই কি আজকে? হোসাইনের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকে ফারহান। তার মনে পড়ে সেই সব সময়, একসঙ্গে খেলাধুলা, সিনেমা দেখা আর প্রথম সিগারেট শেয়ার করার স্মৃতি। ফারহান কিছু না বলেই পকেট থেকে পিস্তল বের করে হোসাইনের কপালে ঠেকিয়ে দেয়। হোসাইন হতবাক। ফারহান, এটা কিসের নাটক? তার চোখে সন্দেহ, ভয় আর বিশ্বাসঘাতকতার ছায়া। ফারহান বলে, তুই জানিস আমি এটা চাইনি, কিন্তু তুই ভুল করেছিস হুসাইন, বড় ভুল। একটা গুলির শব্দ, তারপর সব নিস্তব্ধ। রাস্তায় অবাক বৃষ্টি শুরু হয়। ফারহান ধীরে ধীরে বেরিয়ে আসে, পিছনে ফেলে যায় বন্ধুত্ব, স্মৃতি আর রক্তে ভেজা অতীত।